বন্ধুরা, আজ যে গল্পটা তোমাদের শোনাতে চলেছি সেটা শুধুমাত্র একটা ভূতের গল্প নয়। এই গল্পে রয়েছে একটি মায়ের অসহ্য যন্ত্রণা আর এমন একটি ভয়ঙ্কর প্রতিশোধ যা মৃত্যুর পরও শেষ হয়নি। আজকের গল্পের নাম হচ্ছে কার্স অফ নান। আর মন দিয়ে আজকের গল্পটি শোনো, কারণ এই গল্পে প্রতিটি মুহূর্ত তোমাদের রক্ত হিম করে দিতে পারে। সাল 1933, তারিখ 10ই অক্টোবর। সেদিন ডেভিড জানত না যে মাত্র আর কয়েক সপ্তাহ পর 25শে ডিসেম্বর তার পুরো জীবন বদলে যেতে চলেছে। ডেভিড ছিল মাত্র 19 বছরের এক সাধারণ যুবক। প্রতিদিন ভোর 6টার সময় উঠে কলেজে যেত আর বিকেল 5টার দিকে শহরে জোসেফ স্ট্রিটে একটি চার্চে প্রার্থনা করতে যেত। আর প্রতিদিন সন্ধ্যা 7টা নাগাদ সে দেখা করতে যেত তার প্রেমিকা জুলির সঙ্গে। তাদের সম্পর্কের বয়স মাত্র তখন 2 মাস। প্রতিদিনের মতনই তারা একসঙ্গে কিছুক্ষণ হাঁটত। তারপর ডেভিড সাইকেলে করে জুলিকে ছেড়ে দিয়ে আসতো চার্চের পাশে থাকা একটি কবরস্থানের সামনে। জুলি সবসময় ডেভিডকে বলতো, আমার বাড়ি ঠিক কবরস্থানের পেছনেই। কিন্তু আশ্চর্য বিষয় হলো 2 মাস সম্পর্কে থাকার পরেও ডেভিড কোনোদিনও জানতো না যে জুলির আসল বাড়িটি কোথায়। প্রতিবার কবরস্থানে ঢোকার পর যেন জুলি কুয়াশার সাথে মিলিয়ে যেত। সেদিনও সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু জুলি কবরস্থানে ঢোকার পর ডেভিড আর ফিরে গেল না। সে দাঁড়িয়ে রইল কবরস্থানের গেটের সামনেই। তার মনে তখন একটাই প্রশ্ন, আজ আমি দেখব জুলি আসলে কোথায় থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ডেভিড কবরস্থানের ভেতরে ঢুকে পড়ল। কবরস্থানের ভেতরে চারিদিকে ঘন কুয়াশা। নীরবতা এতটাই ছিল যে মনে হচ্ছিল যেন পৃথিবীতে আর কোনো মানুষ নেই, শুধু পুরনো সমাধিগুলো আর শুকনো পাতার উপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ। ডেভিড হাঁটতেই লাগলো, কিন্তু ডেভিড যত ভেতরে ঢুকতে শুরু করলো, ডেভিড যেন কোথায় ওই কবরস্থানে হারিয়ে গেল। ডেভিড বুঝতে পারলো যে সে পথ হারিয়েছে। এখন ডেভিড আর বুঝতেই পারছে না যে সে কোন পথে ভেতরে ঢুকেছিল। ঠিক তখনই ধাপ করে একটা শব্দ, কোনো একটা শক্ত জিনিসে গিয়ে ডেভিড ধাক্কা খেল। মাথা তুলে তাকাতেই ডেভিডের বুকের ভিতরটা যেন জমে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল অস্বাভাবিক গাছ। গাছটা এত পুরনো যেন মনে হচ্ছিল 1000 বছরেরও বেশি সময় ধরে গাছটা সেখানে দাঁড়িয়ে রয়েছে। তার শুকনো ডালগুলো এমন ভাবে নিচে ঝুলে আছে যেন শত শত মানুষের শুকিয়ে যাওয়া হাত। ডেভিড জীবনে এত ভয়ঙ্কর গাছ কোনোদিনও দেখেনি। সময় তখন ঠিক রাত 10টা। হঠাৎ গাছের গোড়া থেকে ঘন কালো রঙের একটি তরল বের হতে শুরু করলো। দেখতে ঠিক রক্তের মতো, কিন্তু ওটার রক্তের থেকেও অনেক অনেক বেশি কালো ছিল। ধীরে ধীরে সেই কালো রক্ত ডেভিডের দিকে এগিয়ে আসতে লাগলো। ডেভিড ভয় দৌড়াতে চাইলো, কিন্তু ডেভিড একদমই নড়তে পারলো না। মনে হচ্ছিল যেন কেউ অদৃশ্য শক্তি দিয়ে ডেভিডের 2টি পা মাটির সাথে বেঁধে রেখেছে। কালো রক্তটা ধীরে ধীরে তার পায়ের কাছে পৌঁছালো, আর কয়েক মুহূর্তেই সে কালো রক্তটা ডেভিডের হাঁটু ছুঁয়ে ফেলবে। ঠিক তখনই কেউ পিছন থেকে তার হাত শক্ত করে ধরে টেনে ফেললো। ডেভিড ঘুরে দেখে সে জুলি কোনো কথা না বলে ডেভিডকে টেনে জোর করে কবরস্থানের বাইরে নিয়ে গেল। ঠিক তখনই কবরস্থানের ভিতর থেকে এক নারীর হৃদয় বিদারক কান্না ভেসে আসলো। ডেভিড, আমাকে ছেড়ে যেও না, আমার কাছে ফিরে আসো, আমি তোমার মা, প্লিজ প্লিজ আমার কাছে ফিরে আসো। সেই কণ্ঠস্বর শুনে ডেভিডের পুরো শরীর কাঁপতে লাগলো। কবরস্থানের বাইরে এসে জুলি প্রথমবার বদলে গেল। তার কণ্ঠস্বর আর আগের মতো ছিল না। সে খুব ঠান্ডা আর ভারী গলায় ডেভিডকে বলল, ডেভিড এখনই বাড়ি চলে যাও। ডেভিড অবাক হয়ে বলল, ওই মহিলাটি কে? তিনি কেন বলছেন তিনি আমার মা? আর তুমি আসলে কে? জুলি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শুধু একটাই কথা বলল, সব উত্তর তোমার বাড়িতে আছে, তোমার বাবা মাকে জিজ্ঞাসা করো। আর যদি বাঁচতে চাও তাহলে এখনই বাড়ি ফিরে যাও। ডেভিড আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলো না। সে দ্রুত সাইকেল নিয়ে বাড়ির দিকে ছুটে গেল। কিন্তু সে জানতো না সেই দিন রাতেই তার জীবনের সব থেকে ভয়ঙ্কর অধ্যায় শুরু হতে চলেছে। ডেভিড কোনো রকমে সাইকেল চালিয়ে নিজের বাড়িতে গিয়ে ঢুকলো। তার বুকের ধুকপুকুনি তখনও
থামেনি। বাড়িতে ঢুকেই সে দেখলো তার বাবা হেনরি আর মা লরনা রাতের ডিনার করছে। ডেভিডের মুখ দেখে দুজনেই খুব অবাক হয়ে গেল। মুখটা ফ্যাকাশে, শরীর কাঁপছে, চোখে স্পষ্ট আতঙ্ক। হেনরি উঠে এসে বললেন, কি হয়েছে ডেভিড, তোমার এই অবস্থা কেন? ডেভিড এক নিঃশ্বাসে তার বাবা হেনরিকে সব ঘটনা বলল। কবরস্থানের সেই বিশাল গাছ, কালো রক্ত আর সেই রহস্যময় মহিলার কণ্ঠ যিনি নিজেকে তার মা দাবি করছিলেন। সব কথা শুনে হেনরি আর লরনা একে অপরের মুখের দিকে তাকালো। তাদের চোখে এমন একটা ভয় ছিল যেন এই ঘটনার কথা তারা অনেক আগেই জানতেন, কিন্তু এক মুহূর্তের মধ্যেই তারা নিজেদের স্বাভাবিক করে নিলেন। হেনরি শান্ত গলায় ডেভিডকে বলল, এখন অনেক রাত হয়েছে ডেভিড, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে সব বলবো। সেদিন রাতে ডেভিডের চোখে এক ফোঁটাও ঘুম নেই। বারবার তার কানে ভেসে আসছিল সেই কান্না ভেজা কণ্ঠস্বর, ডেভিড মাইসন, আমাকে একা ফেলে যেও না। ওদিকে অন্য ঘরে বসে হেনরি আর লরনা খুব নিচু গলায় কথা বলছিল নিজেদের মধ্যে। ডেভিড স্পষ্ট শুনতে পাচ্ছিল না, কিন্তু একটা কথা বারবার কানে আসছিল, ও যদি সব মনে করে ফেলে, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। ডেভিড কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তার মনে হচ্ছিল তার মা বাবা তার কাছ থেকে একটা অনেক বড় সত্য লুকিয়ে রেখেছে। রাত তখন ঠিক 2টো। চারিদিকে অদ্ভুত নীরবতা, বাইরে বাতাসও যেন বইছে না, এক ফোঁটাও কোনো চারিদিকে কোনো শব্দ নেই, শুধু গভীর অন্ধকার। ঠিক তখনই তার কানের কাছে কেউ যেন খুব ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করলো। ডেভিড হঠাৎ করে চোখ খুলল, আর পরের মুহূর্তেই তার বুকের ভেতরটা যেন জমে গেল। তার বুকের ওপর বসে আছে এক ভয়ঙ্কর দেখতে এক নান, তার পরনে কালো পোশাক, মুখের এক পা সম্পূর্ণ পুড়ে গেছে, চোখ দুটো একদম কালো আর মুখ ভরা রক্ত মাখার দাঁত। সে এক দৃষ্টিতে ডেভিডের দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক ভয়ঙ্কর হাসি। ডেভিড চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো রকম কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই সেই নানের গোটা শরীর একটি কালো ধোঁয়ায় পরিণত হলো, আর মুহূর্তের মধ্যে সেই ধোঁয়া ডেভিডের শরীরের ভিতরে ঢুকে গেল। ডেভিডের শরীর প্রচন্ড কাঁপতে শুরু করলো, তার চোখ উল্টে গেল, হাত পা অস্বাভাবিকভাবে মোচড়াতে লাগলো, আর কয়েক সেকেন্ডের মধ্যেই তার পিঠে ধীরে ধীরে ফুটে উঠল সেই কবরস্থানের বিশাল গাছটির একটি আকৃতি। পরের দিন সকালে হেনরি প্রতিদিনের মতনই ব্রেকফাস্ট করার জন্য নিজেদের টেবিলে বস, আর ডেভিডকে ডাক, ডেভিড ব্রেকফাস্ট করে যা। ডেভিড ব্রেকফাস্ট করতে আয়, কিন্তু কোনো উত্তর এলো না। তিনি আবার ডাকলেন, কিন্তু কোনো উত্তর নেই। অবশেষে তিনি উদ্বিগ্ন হয়ে ডেভিডের ঘরে গিয়ে ডেভিডের দরজা খুলে ঢুকলেন। দরজা খুলতেই ডেভিডের মুখের রং উড়ে গেল। ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো, আয়না ভাঙা, চেয়ার উল্টে পড়ে আছে, দেওয়ালে অদ্ভুত আঁচড়ের দাগ, আর বিছানার উপর চুপচাপ শুয়ে আছে ডেভিড। হেনরি ধীরে ধীরে এগিয়ে গেলেন ডেভিডের দিকে। ঠিক তখনই ডেভিড চোখ খুলল, কিন্তু ওটা তার আর ছেলের চোখ ছিল না। চোখের চারপাশে পুরো কালো দাগ পড়ে গেছে, আর ঠোঁটে এক অস্বাভাবিক শয়তানি হাসি, আর সে এক নারীর গলায় বলল, ডু ইউ রিমেম্বার মি হেনরি? ডেভিডের মুখে সেই অচেনা এক নারীর কণ্ঠস্বর শুনে হেনরি কেঁপে উঠল। সে কয়েক পা পিছিয়ে গেল। ডেভিড ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসলো, তার মুখে তখনও সেই শয়তানি হাসি লেগে রয়েছে। সে আবার বলল, কি হলো হেনরি, আমাকে চিনতে পারছো না, নাকি এত বছর পর আমাকে ভুলে গেছো? এক মুহূর্তের জন্য হেনরির মনে হলো সে নিজের ছেলেকে নয়, অন্য কাউকে দেখ। ঠিক তখনই ডেভিডের মাথাটা অস্বাভাবিকভাবে একদিকে ঘুরে গেল, তার মুখ দিয়ে অদ্ভুত শব্দ বেরোতে লাগলো, আর ঘরের ভেতরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। হেনরি দৌড়ে ডেভিডের ঘর থেকে বেরিয়ে গেল, আর নিচে থাকা লরনা সেটা দেখে বুঝতে পারলো যে এতদিন ধরে যে ভয়টা পেয়ে এসেছিল সেটাই ঘটেছে। হেনরি কাঁপা গলায় লরনাকে বলল, সে ফিরে এসছে, আমাদের আর সময় নেই। এক মুহূর্ত দেরি না করে তারপরে হেনরি ছুটে গেল সেই কবরস্থানের পাশে থাকা চার্চটায়। চার্চে পৌঁছে সে সমস্ত ঘটনা ফাদারকে খুলে বলল, ডেভিডের আচরণ, কবরস্থানের ঘটনা, আর সেই রহস্যময় কণ্ঠস্বর। সব শুনে ফাদারের মুখও গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, আগে ছেলেটাকে দেখতে হবে। কিছুক্ষণ পর
ফাদার আর হেনরি বাড়ি আসলো। ধীরে ধীরে তিনি ডেভিডের ঘরের দরজা খুললেন, আর ঘরে ঢুকেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। ডেভিড বিছানায় ছিল না, সে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে এক হাত দিয়ে ঝুলে আছে। মনে হচ্ছিল যেন গ্র্যাভিটি তার ক্ষেত্রে কাজই করছে না। আর অন্য হাতে সে কাঁচা মাংস খাচ্ছে। তার মুখ, দাঁত, গলা সব রক্তে ভেজা। চোখ দুটো এতটাই ফুলে উঠেছিল যেন মনে হচ্ছিল এক্ষুনি চোখ দুটো বেরিয়ে আসবে। ফাদার জীবনে বহু এক্সরসিজম করেছিল, কিন্তু এমন দৃশ্য সে কোনোদিনও দেখেনি। ডেভিড ধীরে ধীরে ফাদারের দিকে মাথা ঘুরিয়ে তাকালো, আর এক ভয়ঙ্কর হাসি দিয়ে ফাদারকে বলল, তুমিও এসেছো? খুব ভালো, তুমিও এসেছো। আজ সবাই একসঙ্গে মরবে। ফাদার আর এক মুহূর্তও দাঁড়ালো না। তিনি বুঝে গিয়েছিলেন যে এটা কোনো সাধারণ এক অশুভ আত্মা নয়, এটা অনেক শক্তিশালী কিছু। তিনি দ্রুত চার্চে ফিরে গেলেন বিশেষ এক্সোরসিজমের প্রস্তুতি নেওয়ার জন্য। ওইদিকে ডেভিড হেনরি ঘরের একদিকে কোনায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে হেনরির দিকে তাকিয়েছিল। তারপর এক নারীর কণ্ঠে সে ধীরে ধীরে বলল, মনে আছে হেনরি, আমার সঙ্গে তুমি কি করেছিলে? তুমি ভেবেছিলে পালিয়ে বাঁচবে। আমি তোমাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুঁজে বের করতে পারি। আজ রাতেই তোমাদের দুজনের মৃত্যু হবে। কথাগুলো শেষ হতেই পুরো বাড়ি কেঁপে উঠলো। সব জানলার কাঁচ একসঙ্গে ভেঙে গেল। বাইরে হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হলো, আর বজ্র বিদ্যুৎ একসঙ্গে পড়তে লাগলো। আর বাড়ির প্রতিটি কোণে শোনা যেতে লাগলো এক নারীর অট্টহাসি। হেনরি আর লরনা একে অপরের দিকে তাকিয়ে বুঝে গেল যে তারা এতদিন ধরে অতীতকে চেপে রেখে দিয়েছিল। আজ সেই অতীত তাদের দরজায় ফিরে এসে। দিন কেটে যাচ্ছিল, কিন্তু ডেভিডের অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছিল। হেনরি আবার সেই চার্চে যখন গেল ডেভিডের এরকম অবস্থা থেকে বের করার জন্য গিয়ে, তারপরে যেটা শুনতে পেল সেটা শুনে হেনরির আরো অবস্থা খারাপ হয়ে গেল। হেনরি শুনলো যে ফাদার এক্সোরসিজম করার জন্য প্রস্তুতি নিচ্ছিল তার অদ্ভুতভাবে গাড়ির অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। এটা শোনার পর হেনরি আরো ভেঙে গেল। আরো কিছুদিন ওয়েট করে হেনরি আবার চার্চে গেল। চার্চের প্রথম ফাদারের মৃত্যুর পর ঘটনাটা যেন আরো রহস্যময় হয়ে উঠলো। এর মধ্যেই হয়ে গেল প্রায় 2 মাস। কোনো সমাধান মিলল না। কেউ ডেভিডকে সুস্থ করে উঠতে পারল না। আর সেই সময় ক্যালেন্ডারে এসে গেল 24শে ডিসেম্বর 1933। রাত ঠিক 8টা, বড়দিনের আগের রাত, যে রাতের জন্য কেউ প্রস্তুত ছিল না। এইবার চার্চ আর কোনো ঝুঁকি নিল না। 7 জন প্রিস্ট আর একজন অভিজ্ঞ প্রধান ফাদারকে নিয়ে হেনরির বাড়িতে পৌঁছালো তারা। বাড়িতে ঢুকেই সবাই থমকে গেল। চারিদিকে যেন এক অদ্ভুত ঠান্ডা। মোমবাতিগুলো নিজে থেকেই নিভে যাচ্ছে একবার, আবার নিজে থেকে ধূপ করে জ্বলে উঠছে। দেওয়ালে টাঙানো ক্রুশ উল্টো হয়ে গেছে, আর ঘরের ভেতরে শোনা যাচ্ছে কারো ধীরে ধীরে হাসার শব্দ, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। প্রিস্টরা পবিত্র জল ছিটিয়ে প্রার্থনা শুরু করলো। ল্যাটিন ভাষার মন্ত্র ধীরে ধীরে ঘরের বাতাসকে কাঁপিয়ে তুলছিল। হঠাৎ উপরের ঘর থেকে ভেসে এলো একটা বিকট চিৎকার। সবাই দৌড়ে গিয়ে ঘরে ঢুকলো, আর দেখলো ডেভিডের পুরো শরীর মাটি থেকে কয়েক ফুট ওপরে ভাসছে। চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখ দিয়ে বেরোচ্ছে কালো ধোঁয়া, আর তার হাসি কোনো মানুষের হাসি নয়। প্রধান ফাদার আরো জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। ঠিক তখনই ডেভিডের শরীর কেঁপে উঠল। তার মাথা ধীরে ধীরে এরকম ভাবে ঘুরে গেল, আর এক নারীর কণ্ঠস্বরে বলে উঠল, তোমাদের এই মন্ত্র আমাকে থামাতে পারবে না। আমি আমার বদলা নিয়েই ছাড়বো। মুহূর্তের মধ্যেই ডেভিড এক লাফে সে 2 জন প্রিস্টকে ধরে ডেভিড এক কোণায় ছুঁড়ে ফেলে দিল, আর আরেকজনের হাতে ধরে থাকা ক্রুশটির মধ্যে অটোমেটিক্যালি আগুন জ্বলে উঠল। ঘরের ভেতরে চিৎকারে ভরে গেল, কিন্তু কিছুক্ষণ পর প্রধান ফাদার গর্জে উঠল, তুমি কে? ঈশ্বরের নামে তোমাকে আদেশ দিচ্ছি, তুমি কে আমাকে বলো, নিজের পরিচয় দাও। ঘরের সব আলো নিভে গেল, আর তারপর ডেভিডের শরীর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসলো এক অদ্ভুত বিকট দেখতে নারীর এক ছায়া মূর্তি। কালো নানের পোশাক, পোড়া মুখ, জ্বলন্ত কালো চোখ। সে কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলে উঠল, আমার নাম মেরি। ঘরের সবাই নিস্তব্ধ হয়ে গেল। মেরি বলতে শুরু করলো, 20 বছর আগে আমিও ওই চার্চের একজন নান ছিলাম। আমি ঈশ্বরের সেবা করতাম, কিন্তু ভালোবেসে ফেলেছিলাম একটা মানুষকে। তার নাম ছিল হেনরি। এই কথা শুনে
হেনরির শরীর কেঁপে উঠল। সে মাথা নিচু করে তখন দাঁড়িয়ে রইল। মেরির চোখে তখন ঘৃণা আর প্রতিশোধের আগুন জ্বলছে। মেরি আবার বলল, আমি জানতাম না আমি যাকে ভালোবেসেছিলাম সে একজন প্রতারক, সে একজন শয়তানের উপাসক, একজন পূজারী। আমাকে ঠকিয়েছিল, আমার সাথে প্রতারণা করেছিল, আমাকে সে ব্যবহার করার জন্য নিয়ে এসেছিল। মেরির গলা ভারী হয়ে গেল আরো, আর তার চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। মেরি ধীরে ধীরে বলতে শুরু করলো, চার্চের রুলস ভাঙার জন্য তাকে চার্চ থেকে বার করে দেওয়া হয়, আর তারপরেই হেনরি আর মেরি একসাথে বিয়ে করে মেরি একটি সন্তানের মা হয়ে যায়। কিন্তু তখনও সে গর্ভবতী ছিল, আর তার সন্তান তখন তার পেটেই ছিল। আর সেই দিন রাতেই হেনরি আমাকে শয়তানের সামনে বলি দিতে নিয়ে গেছিল। আমি গর্ভাবস্থায় শুয়েছিলাম, আর নিচের ঘরে শুয়েছিল আমার আরেকটি মেয়ে। সে ছিল আমার আগের হাজবেন্ডের মেয়ে, কিন্তু হেনরি তাকে অ্যাকসেপ্ট করেছিল। আমার আগের হাজবেন্ড মারা যাওয়ার কারণে আমি চার্চে ঢুকি নান হয়ে, আর তারপরে হেনরির সাথে আমার দেখা। তো আমরা সবাই একসাথেই থাকতাম। কিন্তু 1913 সালে 24শে ডিসেম্বরের রাতে আমি হেনরিকে দেখি জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। হেনরি আমার পাশে শুয়েছিল না। তখন আমার মনে এক অদ্ভুত কৌতূহল জন্মায়, আর আমি হেনরিকে ফলো করতে থাকি। আর ফলো করতে করতে জঙ্গলের অনেকটা গভীরে চলে যাই, আর সেখানে দেখি এক অদ্ভুত তন্ত্রক্রিয়া হচ্ছে। হেনরির তখন অন্যরকম রূপ। হেনরি প্রেত সাধনায় মগ্ন হয়ে রয়েছে, আর তার সাথে আরেকটি মেয়ে রয়েছে যে তার প্রেত সাধনায় সাহায্য করছে। হেনরি ডেভিলের নাম নিয়ে তাকে ডাকছিল, কিন্তু আমি গাছের আড়াল থেকে দেখতে দেখতে হোঁচট খাওয়াতে ডেভিড আমাকে শুনতে পায়। হেনরি তখন ওই মেয়েটিকে আদেশ দেয় যে আমাকে চুলের মুঠি ধরে ওখানে টেনে নিয়ে যেতে। আমাকে দেখে বলে উঠল, বাহ, আজকে মা আর ভেতরের পেটে থাকা সন্তানকে একসাথে বলি দেবো, একসাথে ডেভিলকে দেবো। ডেভিল খুশি হয়ে আমাকে শক্তি দেবে। হেনরি মেরির ওপর অস্বাভাবিক টর্চার শুরু করে। খুব নিষ্ঠুরভাবে হেনরি মেরির পেট কেটে নাড়ি ভুড়ি বার করে সেই সদ্যজাত শিশুটিকে টেনে হিঁচড়ে পেট থেকে বার করে। কিন্তু সেই সন্তানটি মৃত অবস্থায় বার হয়, আর ওই অবস্থায় ডেভিল প্রকট হয় আর হেনরিকে বলে, তুই তোর পাপের শাস্তি পাবি। আমি কোনোদিনও মৃত বাচ্চার বলি চাইনি। আমি এক পবিত্র, এক সদ্যজাত আত্মা চেয়েছি, কিন্তু কোনো মৃত সন্তানের ভেতর কোনো আত্মা থাকে না। তাই আমি এই সন্তানকে, এই শিশুটিকে প্রাণ দেব। কিন্তু এই প্রাণটি যখন 20 বছরের কাছে হবে, অর্থাৎ পরিপূর্ণ হবে, অর্থাৎ বড় হবে, তখন আমি আবার নিতে আসবো। অর্থাৎ 1933 সালের 25শে ডিসেম্বরের রাতে আমি এই ছেলেটিকে, শিশুটিকে নিয়ে যাব। ততদিন পর্যন্ত তুই তোর সমস্ত শক্তি, সমস্ত কালা জাদু সব ভুলে থাকবি। কোনো রকম শক্তি তোর কাছে থাকবে না, আর তুই এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী হতে চেয়েছিলিস, কিন্তু সবই হারিয়ে ফেলবি তুই। এইটি বলে ডেভিল গায়েব হয়ে যায় সেখান থেকে, আর বাচ্চাটির মধ্যে হঠাৎ করে প্রাণ ফিরে আসে। হঠাৎ করে দূর থেকে একটা আওয়াজ এসলো কোনো কিছু পড়ার, আর হেনরি দেখলো গাছের আড়াল থেকে মেরির আর এক মেয়ে তাদেরকে দেখছে। হেনরি তার সাথে কাজ করা সেই মেয়েটিকে অর্ডার করলো যে ওই মেয়েটিকে প্রাণে মেরে দিতে, আর সেই মেয়েটি তাই করলো। মেরির আর এক 20 বছরের মেয়েকে মেরে ফেললো, পাথর দিয়ে তার মাথা কুচলে মেরে ফেললো তাকে। মেরি তখনও শেষ নিঃশ্বাস নিচ্ছিল তার, আর যেতে যেতে হেনরিকে বলে গেল, আমি ফিরে আসবো, এর বদলা নেবই, আমার সন্তানকে আমি নিয়ে যাব। ঘরের সবাই স্তব্ধ। প্রধান ফাদার বুঝে গেলেন আজ যে ঘটনা সে শুনল সেটাই অভিশাপের প্রধান কারণ। মেরি ধীরে ধীরে হেনরির দিকে তাকালো আর ঠান্ডা গলায় বলল, আজ তোমার বিচার হবে। ঘরের ভিতরে তখন মৃত্যু নীরবতা। মেরির চোখ হেনরির দিকে, তার কণ্ঠে আর কোনো রাগ নেই, শুধু জমে আছে বহু বছর ধরে জমে থাকা এক যন্ত্রণা। চার্চের ফাদার মেরিকে জিজ্ঞাসা করে, কবরস্থানে থাকা ওই গাছটির সাথে তার সম্পর্ক কি? ওই গাছটির মাধ্যমে ডেভিডের ভেতর কেন ঢুকেছে, আর ডেভিডের পিঠে ওই গাছের ছাপ কেন জেগে উঠেছে? মেরি তখন জানায় আরো ঘটনা যে হেনরি তার মেয়ে এবং তার মৃতদেহ ওই কবরস্থানে গিয়ে রাত্রিবেলা পুঁতে এসেছিল এই গাছটির নিচে, আর তখন ধীরে ধীরে তাদের প্রেত সেই গাছটায় বসবাস করতে শুরু করে।
হেনরি হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁপতে কাঁপতে বলল, মেরি, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। কিন্তু মেরির মুখে কোনো দয়া ছিল না। সে ধীরে ধীরে হাত তুলতেই হেনরিকে এক অদৃশ্য শক্তি মাটি থেকে উপরে তুলে নিল। হেনরি বাতাসে ঝুলতে লাগলো। তার গলা চেপে ধরলো এক অদৃশ্য শক্তি, আর হেনরি বাতাসে ছটফট করতে লাগলো। লরনা চিৎকার করে উঠল, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, আর মেরির দিকে ছুটে গেল। কিন্তু পরের মুহূর্তে এক অদৃশ্য ধাক্কায় সে ছিটকে গেল। প্রধান ফাদার শেষবারের মতন হেনরিকে আবার জিজ্ঞাসা করলো যে তোমরা ডেভিডকে কেন লালন পালন করতে গেলে, তোমরা তো ছেড়ে চলে যেতে পারতে। তখন হেনরি বলল, ওই ডেভিল একটা অভিশাপ দিয়ে গেছিল আমাদের যে এই সন্তানকে আমাদেরকে লালন পালন করতে হবে, আর কালকের রাতে অর্থাৎ 25শে ডিসেম্বর 1933 সালে আমাদেরকেই বলে দিতে হবে, তবে আমি আবার আমার শক্তি ফিরে পাবো। সেই জন্য এত বছর ধরে এই ছেলেটিকে আমি পুষছি। এই কথা শুনে মেরি আরো রেগে গেল, আরো তাণ্ডব করা শুরু করলো। কিন্তু তখন ফাদার আর বাকি 7 জন প্রিস্ট শেষবারের মতন পবিত্র জল ছিটিয়ে প্রার্থনা শুরু করলো। 7 জন প্রিস্ট আর প্রধান ফাদার একসঙ্গে মন্ত্রপাঠ করছে, আর তখন পুরো ঘর একসাথে কাঁপছে। ডেভিডের শরীরের ভেতর থেকে ভেসে আসলো এক কষ্টকর কান্নার আওয়াজ, যেন মনে হচ্ছে দুই আত্মা একই শরীরে যুদ্ধ করছে। হঠাৎ মেরি থেমে গেল। সে ডেভিডের দিকে তাকালো। তার চোখে প্রথমবারের মতন মায়া ফুটে উঠল। ধীরে ধীরে সে এগিয়ে এসে ডেভিডের মাথায় হাত রাখলো। তার কণ্ঠ বদলে গেল। এবার আর প্রতিশোধ নয়, একজন মায়ের কণ্ঠ বলে উঠল, ভয় পেও না, তুমি কোনো দোষ করোনি, তুমি আমার সন্তান, আমি শুধু তোমাকে রক্ষা করতে এসেছিলাম। ডেভিডের চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো, যেন সে সেই কণ্ঠস্বর চিনতে পেরেছে, কিন্তু কিছুই মনে করতে পারছে না। ঠিক তখনই মেরি হেনরি চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে সেই কবরস্থানের সামনে নিয়ে গেল, আর সেই গাছের ওপরেই তার গলা টিপে ধরে তাকে নির্মমভাবে মেরে ফেলল। হেনরির মৃত্যু হলো। চার্চ, ফাদার, প্রিস্ট সেই মায়ের বদলার কাছে কিচ্ছু করতে পারেনি। চারিদিকে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। কবরস্থানের ভেতরে অস্বাভাবিক কান্নার আওয়াজ ভেসে উঠল, আর মেরি আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আজ আমার প্রতিশোধ শেষ। আর এক বিকট চিৎকারের সঙ্গে হেনরির দেহটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল। হেনরির নিথর দেহটা আর নড়ল না। লরনা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরের মুহূর্তেই ডেভিডের শরীরের ভেতর থেকে কালো ছায়া বেরিয়ে এলো। ধীরে ধীরে সেই ছায়া মেরির রূপ নিল আবার। এতক্ষণ ধরে সে ডেভিডের ভেতরেই ঢুকেছিল। সে একবার ডেভিডের দিকে তাকিয়ে হালকা হাসলো, তারপর পুরো শরীর আলোর মধ্যে দিয়ে মিলিয়ে যেতে শুরু করলো। চারিদিকে এক অদ্ভুত নীরবতা আর এক অদ্ভুত শান্ত পরিবেশের সৃষ্টি হলো। ডেভিডের চিকিৎসা শুরু হলো। কয়েকদিন পর থেকে ডেভিড ধীরে ধীরে সুস্থ হতে লাগলো, কিন্তু সেই রাতের কোনো স্মৃতি তার মনে রইল না। আর চার্চের লোকেরা সিদ্ধান্ত নিল যে পুরো ঘটনাটা ডেভিডের কাছ থেকে লুকিয়ে রাখা হবে। সবাই ভেবেছিল অভিশাপের শেষ হয়েছে, কিন্তু 1 বছর পর আবার 24শে ডিসেম্বর 1934 সালে রাত প্রায় 12টা সেই ফাদার পুরনো নথিপত্র ঘাঁটছিল, কারণ তার মনে দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন জেগে উঠেছিল, যার বিষয়ে সে রিসার্চ করছিল, যে মেরি তো নিজের বদলা নিয়ে চলে গেল, তাহলে মেরির যে আর একটি মেয়ে ছিল অর্থাৎ ডেভিডের যে দিদি ছিল সে কোথায় গেল। কারণ কবরস্থানের ভেতরে থাকা গাছটির নিচে খুঁড়ে যখন দেখা হয়েছিল তখন 2টো কঙ্কাল পাওয়ার কথা, একটা হলো মেরি আর একটা হলো মেরির মেয়ে, কিন্তু পাওয়া গেছিল শুধু মেরির কঙ্কাল। তাহলে মেরির মেয়ে কোথায় গেল? হঠাৎ একটা হলুদ পুরনো নোংরা হয়ে যাওয়া একটা সংবাদপত্র সেই ফাদারের হাতে আসলো। শিরোনামে লেখা, নান মেরি ও তার মেয়ে জুলি রহস্যজনকভাবে নিখোঁজ। ফাদারের বুকের ভেতরটা কেঁপে উঠল। তিনি ফিসফিস করে বললেন, মেরির দেহ তো পাওয়া গেছিল, কিন্তু জুলির দেহ পাওয়া যায়নি। এটা বারবার নিজের মাথায় রিকল করতে শুরু করলো। হাজার একটা প্রশ্ন সেকেন্ডের মধ্যে তার মাথায় খেলে গেল, যে জুলি কোথায় গেল। পেপারে যেহেতু বেরিয়েছে দুজনের নামই, তাহলে জুলি কোথায় গেল, জুলি কোথায় গেল। তখনই চার্চের সব আলো নিভে গেল। সংবাদপত্রের ওপর টপ টপ
করে রক্ত পড়া শুরু হলো, আর ধীরে ধীরে সেই রক্তই একটি বাক্যতে রূপান্তরিত হয়ে একটি সেন্টেন্স তৈরি করলো, যেটি ছিল প্রতিশোধ এখনো সম্পূর্ণ হয়নি। ফাদার সঙ্গে সঙ্গে বুঝে গেল কিছু একটা গড়বড় আছে, কারণ হেনরির সাথে যে মেয়েটি ছিল, যে মেয়েটি জুলিকে মেরেছিল, সেই মেয়েটি কোথায়? কারণ জুলি তাকেই মারতে যাবে, কারণ সে জুলিকে মেরেছিল। ফাদারের হাত থেকে কাগজটা পড়ে গেল। দূরে অন্ধকারের মধ্যে একটা মেয়ের হাসি ভেসে এলো। ফাদার আর দেরি না করে সঙ্গে সঙ্গে লরনার বাড়িতে কল করে, কিন্তু কোনো কল যাচ্ছিল না সেদিন। তাই ফাদার আর দেরি না করে লরনার বাড়িতে যাওয়ার জন্য, অর্থাৎ হেনরির বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে গাড়ির টায়ার পাংচার হয়, আর একটা বড় ট্রাক এসে ফাদারের গাড়িতে সজোরে গিয়ে মারে, আর ফাদারের অন দ্য স্পট মৃত্যু হয়ে যায়। লরনার বাড়ির ঘন্টা বেজে ওঠে। লরনা দেখে যে তার ঘরের বাইরে জুলি দাঁড়িয়ে আছে। লরনা জানতো যে এটি ডেভিডের গার্লফ্রেন্ড, তাই লরনা জুলিকে বাড়িতে ডাকে, তার সঙ্গে গল্প করতে শুরু করে, কারণ রাত অনেক হয়ে গেছিল আর জুলি বলছিল যে সে যেতে যেতে পথ হারিয়ে ফেলেছে, সে এত রাতে আর বাড়ি ফিরতে পারছে না, তাই তার বাড়িতে। হঠাৎ করে ডেভিড শুনতে পায় বিভৎস অট্টহাসি আর দাম 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 আওয়াজ। ডেভিড বাইরে বেরিয়ে দেখে তার গার্লফ্রেন্ড জুলি তার মা লরনার মাথা টিভির ভেতর ঢুকিয়ে তার মাথা ফাটিয়ে তাকে মেরে ফেলেছে। ডেভিড এটা দেখে খুবই ভয় পেয়ে যায়, জুলিকে জিজ্ঞাসা করে এটা করার কারণ কি। তখন জুলি তাকে সমস্ত ঘটনা বলে, এতদিন ধরে যা যা হয়ে এসছে সমস্ত কিছু, আর সাথে এটাও বলে তার মা লরনা হলো সেই মেয়েটা যে হেনরির সাথে ছিল, আর জুলিকে যে পাথর দিয়ে মাথা কুচলে মেরে ফেলেছিল। শুধু লরনা জুলির মুখ দেখতে পায়নি বলে অন্ধকারে জুলিকে চিনতে পারেনি। ডেভিডের সামনে থেকে আস্তে আস্তে জুলি গায়েব হয়ে গেল। ডেভিড এক হতাশভাবে এক কোনায় ঘরে পড়ে রইল। পরের দিন পুলিশ আসলো, সমস্ত ইনভেস্টিগেশন হলো, আর ডেভিডকে অন্য একটা জায়গায় শিফট করালো। কয়েক মাস পর ডেভিডের জীবনযাপন আরো উন্নত হলো, আরো নিজের কাজে মন দিতে শুরু করলো। একদিন ডেভিড ওই কবরস্থানের পাশ দিয়ে সাইকেল নিয়ে আসার সময় সেই সমস্ত পুরনো কথা মনে করছে, আর অদ্ভুতভাবে ভাবছে যে যাকে সে গার্লফ্রেন্ড ভাবতো সেটা তার দিদি হয়। কিছুক্ষণ পর ডেভিড ওই কবরস্থানটা ছাড়তে আরম্ভ করলো, কিন্তু হঠাৎ করে তার সাইকেলের চেন পড়ে গেল, তাই সে দাঁড়িয়ে সাইকেলের চেন ঠিক করতে লাগলো। কিন্তু হঠাৎ করে তখনই তার কানে ভেসে আসলো, ডেভিড আমাকে ছেড়ে যেও না, আমার কাছে আসো। ডেভিড ভয়ে ভয়ে যখন সেই কবরস্থানের দিকে নিজের মাথা ঘুরিয়ে দেখে যে সেখানে জুলি দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে আজকের গল্প। যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এমনই এরকম ভয়ঙ্কর, রহস্যময়, রোমাঞ্চকর গল্প শুনতে ভূতুরে গল্পের বই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার পরের গল্পে। শুভরাত্রি।